আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চেনো, আজকে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের স্পেশাল কেমিস্ট্রি লেকচার নিয়ে। আজকে আমাদের কেমিস্ট্রি 1 এই বইটির সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার। তো আজকে আমাদের 2 নাম্বার লেকচারের শুরুতেই আমি তোমাদের সকলকেই একটা স্পেশাল ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যারা জুম অ্যাপে জয়েন করে ক্লাসটা করি, আমাদের একটা সুন্দর আইডেন্টিটি থাকা প্রয়োজন। অর্থাৎ আমার নামের পাশে আমার কলেজের নাম এবং আমি কোন জেলা থেকে ক্লাসে জয়েন করতেছি সেই পরিচয়টা। তো এই জন্যই আজকের ক্লাসের শুরুতেই আমি একটু দেখা দিচ্ছি রেকর্ড অংশে। যেমন তামান্না জয়েন করেছে লক্ষ্মীপুর থেকে, নাহিদা জয়েন করছে আমার এলাকা নারায়ণগঞ্জ থেকে, পিয়াস জয়েন করেছে সিলেট থেকে, পুষ্প নোয়াখালী থেকে, ফারুক আমার এলাকা নারায়ণগঞ্জ থেকে, আলামিন ধামরাই ঢাকার ধামরাই থেকে, আর শুভেন্দু খুলনা থেকে। তো আসলে এটা একটা সৌন্দর্য, ক্লাসে যখন তোমরা উপস্থিত থাকো বা ক্লাসে যখন কেউ প্রেজেন্ট থাকে তার পরিচয়টা জানা খুবই প্রয়োজন। কারণ আমি নাম ধরে ধরে ডাকি এবং পড়া নেই বা বুঝাই বা রেসপন্স করতে বলি। তো এই জন্য যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা হচ্ছে প্রত্যেক জনের নামের পাশে ছোট্ট করে কলেজের নামটা লিখে দিবা এবং জেলার নাম লিখে দিবা, কোন জেলা থেকে জয়েন করছো, তাহলে দেখতে সৌন্দর্য দেখা যাবে। এবং আরেকটা সৌন্দর্য হবে যদি তুমি তোমার এইখানে জুমে একটা ছবি সেট করো। এখন এই ছবিটা তোমার কলেজের ছবি হইলে আরও সুন্দর হয়। তোমার কলেজের ছবি চাইলে তুমি তোমার ব্যক্তিগত কোনো ছবিও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে সৌন্দর্য হচ্ছে যদি একটা ছবি সেট করতে পারো। এখন কথা হচ্ছে এই যে নাম সেট করা, কলেজের নাম সেট করা, জেলা লেখা এবং নিজের একটা ছবি, নিজের ছবি না অবশ্য, কলেজের ছবি বা নিজের পছন্দের একটা ছবি সেট করা, এগুলো একটু তোমাদেরকে একটু দেখতে হবে, এটা শিখতে হবে। তো এটা একটু ইউটিউবে সার্চ করে দেখে নিও এবং সেই মোতাবেক তোমরা এটা অ্যাড করে দিও, যাতে করে আমাদের প্রতিটা ক্লাস দেখতে একটু সৌন্দর্য লাগে। সৌন্দর্য একটা ইউনিক বিষয়, লেখাপড়ার একটা অংশ। তো আমি যে কথাগুলো বলছি আমার কথা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাইও, রেসপন্স জি করো। ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা শুরু করি। তো আমাদের আজকের, হ্যাঁ, আমাদের আজকে 2 নাম্বার যে লেকচার, সেই 2 নাম্বার লেকচার আমরা কি শিখবো? আমরা 2 নাম্বার লেকচারে যেটা শিখবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, শুধু মুখস্থ আর মুখস্থ। কিন্তু মুখস্থর মধ্যেও আমাদের অনেক জিনিস জানতে হবে, যেটা আমরা হয়তো বা আগে কখনো জানি নাই বা জানলেও হয়তো বা ওরকমভাবে মনেও নাই। চলো আমরা শুরু করি। তো আমরা যেটা ফলো করতেছি রসায়ন 1 যে বইটা, প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের বই, কবির পাবলিকেশন। তোমরা চাইলে এই বইটা কিনে ফলো করতে পারো। যদি না চাও অন্য যে বই ভালো লাগবে সেটাও ফলো করতে পারো, অ্যাজ আর ইউর উইশ। আজকের ক্লাসের শুরুতেই আমরা যেই বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পদার্থের বৈশিষ্ট্য। আমি দেখাচ্ছি, আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা পড়ে আসছিলাম, গত ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে এই স্ট্রাকচারটা মুখস্থ করাইছিলাম। পদার্থের প্রকৃতি, শ্রেণীবিভাগ, পদার্থের গঠন, এখানে আমাদের মোটামুটি 17টা আইটেম ছিল এবং মুখস্থ করা ধরেছিলাম এবং তোমরা অনেকে লিখেও দেখাইছো, এটা আমি খুশি হয়েছি। আর আজকের ক্লাসে আমরা মূলত আমাদের কিছু ইনফরমেশন মনে রাখবো যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে সংক্ষিপ্তের মধ্যে কাজে লাগবে। সংক্ষিপ্ত, আমরা তো জানি আমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হয়। যদি তোমরা প্রশ্নের প্যাটার্ন না জানো আমি তোমাদের আজকে দেখা দিই। হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নটা আমি তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবা যে রসায়নে প্রশ্নের প্যাটার্ন কীরকমভাবে আসে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি একটু প্রশ্নের প্যাটার্নটা একটু বের করি। তো এটা হচ্ছে একবারে আগে থেকে, হ্যাঁ, একবার আগে বলতে যেটা আমাদের বইয়ের পেজে লাস্টের দিকে লেখা আছে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন বলি, এটা হচ্ছে আর কি আমাদের যখন ফাইনাল পরীক্ষা হয়, প্রথম বর্ষের যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষা বা যে কোনো বর্ষের ফাইনাল পরীক্ষার আমাদের যে প্রশ্নের ধরন, সেটা আমরা যেমন কলেজে বা স্কুলে সিলেবাসের মান বন্টন দেখে বুঝতাম যে কোন পরীক্ষা কত নাম্বার কী কী থাকবে, এগুলোও সেম। তো আমি দেখা দিই, রসায়নের আমাদের মূলত 80 নাম্বারের পরীক্ষা হয়, 100 নাম্বারের পরীক্ষা হয় না, এটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন, মেইন প্রশ্ন। আমাদের যেই ফাইনাল পরীক্ষাটা হয় প্রথম বর্ষের শেষে, ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন এখানে কিন্তু মনে রাখবা 100 নাম্বার না, 80 নাম্বার। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানো?
পরীক্ষা হবে মোট 4 ঘন্টায়। দেখছো, 4 ঘন্টা ধরে পরীক্ষা হবে। আমরা যে পরীক্ষাগুলো দিয়ে আসছি বাচ্চাকালে সর্বোচ্চ 3 ঘন্টা, 4 ঘন্টার পরীক্ষা দেওয়ার মতো ধৈর্য খুবই কম, বুঝছো। 3 ঘন্টা পরীক্ষা দিতে গেলেই মানুষের একবারে কি একটা অবস্থা হয়ে যায়, মানে মানুষ হয়রানি হয়ে যায়। 3 ঘন্টার পরীক্ষা, লাগাতার 3 ঘন্টা বসে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর। এরপরে আরেক ঘন্টা বেশি অনার্স লেভেলে, 4 ঘন্টা। তো মারাত্মক বিষয়টা। এখন একটা বিষয় বুঝো, 4 ঘন্টা লাগিয়ে তুমি 80 নাম্বারের উত্তর করবা। তো এই জায়গার মধ্যে স্যার আমাদের তো নন মেজর কেমিস্ট্রি নাই, আমাদের তো সব মেজর কেমিস্ট্রি। আচ্ছা, কেমিস্ট্রি 1 তোমাদের নাই, দেখো থাকার তো কথা। তোমাদের কেমিস্ট্রি 1 কি নাই? তুমি রসায়নের মধ্যে কি এটা নাই, কেমিস্ট্রি 1? পিয়াস দেখো হ্যাঁ, একটু ভালো করে আছে কিনা। হ্যাঁ, তোমাদের এই সাবজেক্টটা থাকার কথা মেবি। আচ্ছা, যদি না থাকে সমস্যা নাই, জাস্ট দেখো প্রশ্নের প্যাটার্নটা বুঝে নাও। মেজর হোক বা নন মেজর হোক সমস্যা নাই, তুমি দেখো প্রশ্নের প্যাটার্নটা বুঝে নাও। হ্যাঁ, যদি নাই থাকে একবারে সেক্ষেত্রে জুওলজি যাদের আছে, প্রাণী বিজ্ঞান তাদের তো আছে, আমাদের আছে স্যার। হ্যাঁ, ফারুকদের তো আছে, আমি জানি জুওলজি বোটানি যাদের আছে ওরা আছে, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে যদি না থাকে। আমি আর কি স্যার মেইন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আর কি, মেইন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আমাদের 3টাই বই আছে, একটা হচ্ছে ভৌত রসায়ন, আর একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা অর্গানিক কেমিস্ট্রি, 3টা মেজর। আর আমাদের নন মেজর হচ্ছে ফিজিক্স 1, ফিজিক্স 2, ক্যালকুলাস 1, ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, এই চারটাই। আর আইসিটি ইতিহাস, বাট আমাদের তো নন মেজর কেমিস্ট্রি। আচ্ছা, তার মানে বুঝছি অনেক কলেজে আর কি নন মেজর কেমিস্ট্রি, আসলে অনেক কলেজে দেখা যায় নিতে পারে অনেকে, চাইলে নন মেজরে 2টা বিষয় নেওয়া যায়, তো বাছাই করা। সেক্ষেত্রে দেখা যায় কেউ কেমিস্ট্রি নেয়, কেমিস্ট্রি 1 নেয়, বা কেউ ফিজিক্স নেয়, এরকম হইতে পারে। এটা আমার ধারণা মতে। কারণ এই যে তোমার একটা হচ্ছে গিয়ে তোমার নিজের মন মতো, মানে মেজর সাবজেক্টগুলোর পরিবর্তে নন মেজরে আর মন মতো বাছাই করা যায়। কোনো কোনো কলেজে বাছাই করতে দেয়, বা কোনো কোনো কলেজে সিলেক্ট করে দিয়ে দেয়। এটা স্বাভাবিক হইতেই পারে। আচ্ছা, হ্যাঁ বলো। আমাদের কলেজে আর কি সিলেক্ট করে দেওয়া আছে যে ফিজিক্স 1, ফিজিক্স 2 আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য নন মেজর। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হয় স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ পিয়াস, বিষয়টা বলছো, আমি সবাইকে বললাম। আসলে হ্যাঁ, এরকম হয়, এক এক কলেজে দেখা যায় একটা সিস্টেম থাকে, তো এই জন্য আর কি। মেজরের সাথে মিল আছে নন মেজরের কিছু কিছু অংশ। হ্যাঁ, এটা থাকতে পারে, মেজরের সাথে নন মেজরের কিছু পার্ট মিল থাকতে পারে, এটা তেমন বিষয় না। কথা হচ্ছে যে যদি বই না থাকে সেক্ষেত্রে পড়ার প্রতি আগ্রহটা খুবই কম থাকবে, এটা স্বাভাবিক। তারপরেও সমস্যা নাই, আজকে পিয়াসের ফার্স্ট লেকচার, ফার্স্ট ক্লাস, সিলেক্ট থেকে, সুদূর সিলেক্ট থেকে পিয়াস জয়েন করছে আমাদের ক্লাসে। আমি তো নারায়ণগঞ্জ থেকে ক্লাস নিচ্ছি। থ্যাংক ইউ, তুমি রেসপন্স করছো বা চেষ্টা করতেছো, খুশি হলাম। আচ্ছা, তো আমাদের ক্লাসে একজন নতুন অতিথি জয়েন করছে, ওর নাম হচ্ছে সরকার। হ্যাঁ, সরকার, শুধু লেখা সরকার। আচ্ছা সরকার, তুমি যদি তোমার পরিচয় আমাদের একটু ভালো করে বুঝাতে পারতা, খুশি হতাম। একটু ভয়েসে কথা বলতে পারবা? তুমি কোন জায়গা থেকে জয়েন করছো? তোমার জেলার নামটা বলতে পারবা ভয়েস অন করে? হাতের বামে আনমিউটে চাপ দিয়ে কথা বললে তোমার কথাগুলো শুনতে পাবো। আজকে মেবি তোমার ফার্স্ট লেকচার, এটা হইতে পারে। হাতের বামে চাপ দিয়ে আনমিউটে কথা বলতে পারো। তোদের যেটা বলতেছিলাম 80 নাম্বার, এখন 4 ঘন্টায় পরীক্ষাটা হবে, 80 নাম্বার। আর সবচেয়ে মানে কি বলবো এটাকে, আনন্দের কথা কি জানো, তোমাদের কোনো ইংরেজিতে কিছু লিখতে হবে না, সব বাংলা লিখবা। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ে, হোক সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুওলজি, বোটানি, তাদের কিন্তু কোনো প্যারা নাই, তারা বাংলায় লিখবে, কোনো ইংলিশ নাই তাদের। কিন্তু যারা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের কিন্তু কোনো বাংলা নাই, শুধু ইংরেজি। এই হচ্ছে মূল মজা বা আনন্দ। আমার কথা বুঝতে পারছো? পাবলিক অর প্রাইভেট যেখানেই পড়তে পারেন আপনারা, ইংরেজি ছাড়া কোনো কথা নেই, বাংলা লেখা যাবে না, নিজের নামটাও বাংলা লিখতে পারবেন না, সব ইংলিশে লিখতে হবে। যেমন বর্তমানে আমাকে সব লিখতে হয় ইংলিশে, এই জন্য আমার কষ্ট, সব ইংলিশে লিখতে হয়, কোনো বাংলা আমি লিখতে পারি না।
ব্যাপারটা বুঝছো তো? স্যার আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আচ্ছা, আমি হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আমার পাবলিকের সিট হয় নাই, দুঃখজনক বিষয়। তো আমার যে ইউনিভার্সিটি এটা হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটির নাম, প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকার বসুন্ধরার অপোজিটে এটা অবস্থিত। আচ্ছা, ওই গল্প পরে হবে। আপাতত যেটা বললাম আর কি, সিস্টেমটা বুঝাইলাম। হ্যাঁ, পাবলিক অথবা প্রাইভেট যেখানে আপনারা পড়েন অবশ্যই ইংলিশে হবে, নো বাংলা, কিন্তু শুধুমাত্র অনার্সেই বাংলাটা গ্রহণযোগ্য। আচ্ছা, এখন বলি শুনেন, 4 ঘন্টার পরীক্ষায় যে সিস্টেমটা থাকে, ক বিভাগে থাকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে সেটা, এখানে প্রত্যেকটা 1 নাম্বার, তো 10 নাম্বার, 10টার জন্য। পরবর্তীতে আমাদের বিভাগ থাকে খ এবং হচ্ছে গ, আর 2টা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো পরবর্তীতে খ নং যে বিভাগ, সেখানে আমাদের 5টা প্রশ্ন উত্তর করতে হবে, প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 4 নাম্বার। এখন বলতেছে স্যার খুবই তো সহজ, একটা 4 নাম্বার পেয়ে যাবো, 5টা মাত্র, বেশিক্ষণ তো সময় লাগবে না। এখানে তো খেলা শেষ নয়, খেলার সামনে বাকি আছে। গ বিভাগ যেটা, সেই গ বিভাগটা হচ্ছে মেন গেম, মেন খেলা। ক আর খ বিভাগ এগুলো হচ্ছে সিম্পল, এগুলো মোটামুটি তোমরা স্বাচ্ছন্দ্য মতো তোমরা লিখে করতে পারবে। কিন্তু গ বিভাগে যখনই তুমি আসবা, তোমার কিন্তু একটা প্রশ্নই থাকবে 10 নম্বর। এই গ বিভাগটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিভাগ তোমাদের জন্য। ও আচ্ছা, মাশাআল্লাহ তোমাদের। আচ্ছা, আমার এই ক্লাসের মধ্যে এক স্টুডেন্টের পাওয়া গেল, লাইফের প্রথম আমার এটা এক্সপিরিয়েন্স। ফারুক বলতেছে যে সোনারগাঁও ইউনিভার্সিটি তো পান্থপথে নাকি? হ্যাঁ হ্যাঁ, পান্থপথ, ওইটাই। আর তোমার যেটা তো বোন ওখানে পড়ে। ও ওকে, যাক, আমার ভালো লাগলো কথাটা শুনে। কোন ডিপার্টমেন্ট ফারুক, আমাকে জানাও, ডিপার্টমেন্টের নাম কি? হ্যাঁ ফারুক, তোমার যে বোন পড়ে সোনারগাঁও ইউনিভার্সিটি পান্থপথ, ওইটাই হচ্ছে মেন ক্যাম্পাস, ওইটাই। তোমার ওই বোনের নাম, নাম না আর কি, ওইটা তোমার বোনের ডিপার্টমেন্টটা কি? সিএসসি ডিপার্টমেন্ট? কি বলো, আমিও তো সিইসি না সিএসই, কোনটা? তুমি কি ভুল লিখছো নাকি? সিইসি? ও আচ্ছা, আমিও তো সিএসসি ডিপার্টমেন্টের। আচ্ছা, কত ব্যাচ বইলো তো, কত ব্যাচের নামটা আমাকে জানা দিও। আচ্ছা যাক, খেয়াল করো যেটা বলতেছিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা, গ বিভাগটা আপনাদের যেটা হবে একটা। আচ্ছা ঠিক আছে ফারুক, আমাকে জানাও। আমি যেটা বলি আপনাদের শুনেন, ক বিভাগ আর খ বিভাগে কোনো ঝামেলা নাই, একাধিক কোনো উত্তর আপনাকে করতে হবে না। দেখেন, ক বিভাগে আপনার মোটামুটি প্রশ্ন থাকবে 10টার উপরে, যে কোনো 10টা আপনাকে লিখতে হবে। 1 নাম্বার তো এত প্যারা নাই, এটা খুবই সহজ, কোনো অথবার উত্তর দিতে হবে না, অথবা বলতে শুধু একটাই, একাধিক কোনো উত্তর দিতে হবে না। কিন্তু খ বিভাগটাও সেম, এখানে কোনো আপনার একাধিক উত্তর দিতে হবে না, এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো 5টা দিতে পারবেন। কিন্তু গ বিভাগটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, যেইখানে আপনাদের একটু প্যারা খাইতে হবে আর কি, এটার জন্য মূলত সময় লাগবে প্রচুর বেশি। গ বিভাগে প্রত্যেকটা প্রশ্নে কমপক্ষে 2টা ক্যাটাগরি থাকতে পারে, 2টাই লিখতে হবে, অথবা কোনো সময় 3টা থাকে, কোনো সময় 4টাও থাকে। খুবই খুবই ক্রিটিক্যাল বিষয়, বুঝছেন? দেখেন এখানে বলছে যে কোনো 5টা প্রশ্ন তো দিবেন, মনে রাখবেন প্রত্যেকটা প্রশ্ন 10 নাম্বার করে, 50 মার্কস। মেজরিটি নাম্বার কিন্তু গ বিভাগ থেকে আমাদের আসতেছে, বি কেয়ারফুল। আমরা যখন গ বিভাগ থেকে উত্তর করব, আমাদের কিন্তু এই জায়গায় একবারে নিখুঁতভাবে উত্তর করতে হবে এবং এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে আমি নাম্বারে 10-এ 10 পাই। আর এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে। অনেকে বলবা স্যার এই যে 80 নাম্বার, 100 নাম্বারও পরীক্ষা না, 80 নাম্বারের মধ্যে 30 নাম্বারই তো আমরা মোটামুটি ইজিলি করতে পারবো উত্তর, তাই না? এগুলো করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টাই মনে করি লাগবে 30 নাম্বার অ্যান্সার করতে, এতক্ষণ লাগেও না যদিও। রসায়ন পরীক্ষা না দিলে কিছু হবে? আমি পদার্থবিজ্ঞান আর রসায়ন বুঝিই না। আসলে একটা বিষয় শোনো, তোমাদের যদি সাবজেক্ট থাকে, মেজর হোক বা নন মেজর হোক, তোমাকে পরীক্ষা দিতেই হবে, এটা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কিন্তু তোমাদের যদি সাবজেক্ট থাকে, হোক সেটা মেজর বা নন মেজর, তোমাদের অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এটা যে ডিপার্টমেন্টই হোক। পরীক্ষা যদি না দাও, অবশ্যই সেই কোর্সটা ফেল আসবে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? তো যে বলতেছিলাম আর কি, আমাদের এই যে ব্যাপারটা, যে গ বিভাগের যে ক্যাটাগরি, এখানে কিন্তু ক খ কখনো ক খ গও থাকে।
এরকম থাকে, হ্যাঁ। তো ক আর খ বেশি থাকে। তো এখন আমাকে এই প্রতিটা অংশে প্রতিটা প্রশ্নের দুইটাই উত্তর করতে হবে। আর আমি যেটা বলতেছিলাম ক বিভাগ আর খ বিভাগ এই দুইটা বিভাগে যদি 2 ঘন্টা সময়ও লাগে। ক্যালকুলাস 1 আমি তো ক্লাস নিয়েছিলাম, ফাংশনের ক্লাস হয়ে গিয়েছে 2টা, দেখে নিও, আবার নিব সামনে ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম আর কি, তো ওই যে ব্যাপারটা যে আমাদের যদি ক আর খ এর যদি 2 ঘন্টা টাইমও লাগে, এই গ বিভাগ উত্তর করতে কিন্তু অবশ্যই আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে, প্লাস এরও বেশি লাগতে পারে, কারণ এই গ বিভাগটা অনেক ক্রিটিক্যাল। কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নে 2টা উত্তর করতে হয়, 2টা মিলাই আমার 10 পাওয়া যায়। তো এই জায়গায় উত্তর করতে গেলে আপনাকে কিন্তু মানসম্মত লেখা লিখতে হবে। বুং বাং লিখলে নাম্বারটা দিবে না, এটা খুবই ক্রিটিক্যাল বিষয়, খেয়াল রাখবেন। ক ক খ মোটামুটি পারলেও ইজিলি গ বিভাগে আপনাকে অনেক প্যাচ দিবে বা অনেক সময় লাগাবে বা অনেক বেগ পেতে হবে ফুল মার্ক পাওয়ার জন্য, 10 10 পাওয়ার জন্য। এটা কিন্তু সৃজনশীল না, এটা জাস্ট সিম্পল প্রশ্ন, কিন্তু লিখার ধরনটা আপনাকে স্ট্যান্ডার্ড রাখতে হবে অনার্স লেভেলদের মতো। 9 10 এর ইন্টারদের লেখাপড়া দিয়ে কিন্তু এখানে হবে না। দেখতে পাওয়া যাবে সহজ, কিন্তু আসলে এতটা সহজও না। আপনাকে গভীর বিশ্লেষণ করতে হবে, পারফেক্ট বিশ্লেষণ করে আপনাকে উপস্থাপন ঠিকভাবে লিখতে হবে, আদারওয়াইজ নাম্বার কিন্তু 10 10 পাওয়া খুবই কষ্টকর। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? তামান্না, নাহিদা, পিয়াস, পুষ্পা, আলামিন, শুভেন্দু, একটু বললেন আমাকে। জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এটা আমি তোমাদের একটা সাজেশন বললাম আজকে, যাতে করে রসায়নের পরীক্ষার প্যাটার্নটা বুঝতে পারো, কীভাবে উত্তর করতে হবে। তো এবার দেখো এই যে একটা প্রশ্ন যেখানে আমাদের বলতেছে, দেখছো 15 নম্বর প্রশ্ন, জাস্ট ক। এই 15 নম্বর প্রশ্ন ক, ইউপেক নামকরণ তোমরা ইন্টারে পড়ছিলা, এখানেও কিন্তু এটা অনার্সে চলে আসছে। ইউপেক নামকরণ যদিও ইন্টার এরকম সিকিউতে আসে না, এমসিকিউতে আসে আর ভর্তি পরীক্ষা আসে, কিন্তু এখানে দেখো কয়ে বলতেছে ইউপেক কি, নিম্ন যৌগগুলোর ইউপেক নামকরণ লিখবা, সব লিখতে হবে, 1 2 3 4 5, 5টাই লিখতে হবে, অবশ্যই তুলতে হবে, কিন্তু তুলে উত্তর করতে হবে। এগুলো শিখাবো, সমস্যা নেই ইনশাল্লাহ, খুবই চমৎকার বিষয়, উত্তরও দেওয়া আছে অবশ্য। শুধু ক লিখলেই হবে না, আবার আছে খ, এই যে খ দেখছি যে খ, এই সমীকরণগুলো আবার পূর্ণ করবা, 1 2 3 4 5, এগুলো সবই লিখতে হবে। এই 2টা লিখলে আপনি 10 পাবেন। তো এখন বুঝেন যে আপনাকে যে 4 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, এমনি এমনি দেওয়া হচ্ছে না, অবশ্যই কোনো না কোনো রহস্য এখানে আছে। আর গ বিভাগটাই হচ্ছে মূল রহস্য। এখানে প্রত্যেকটা 10 নাম্বার করে 5টায় 50 নাম্বার, এই 50-এ 50 পাইতে আপনাকে প্রচণ্ড বেগ পেতে হবে, স্মার্ট ওয়েতে লিখতে হবে এবং পারফেক্ট লিখতে হবে, তাহলে আপনি নাম্বার 10-এ 10 পাবেন। আদারওয়াইজ ওই ছোট্টবেলার লেখাপড়া দিয়ে 9 10 ইন্টারের লেখাপড়ার যে উত্তর, সেগুলো দিয়ে আপনি আসলে এত ভালো নাম্বার পাবেন না বা আশা করতে পারেন না আর কি। আমি যে কথা বলছি ওভারঅল বুঝতে পারছেন, বা কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? আর প্র্যাকটিক্যাল আর বুঝি নাই কথাটা, কি বললা? বলছি যে এই জায়গায় তো 80 মার্ক আর 20 মার্কের কি প্র্যাকটিক্যাল? আচ্ছা, ভালো কথা বলছে শুভেন্দু। 20 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ তোমাদের যে কলেজের যে ইয়াটা আছে, কলেজের যে অ্যাটেন্ডেন্সের উপর 10 মার্ক থাকে। আর 10 মার্ক হচ্ছে তোমার দেখা যায় ক্লাস টেস্ট বা ইনকোর্স, বা ইনকোর্সে কত এটা মানে পুরোপুরি পারফেক্টলি আমার এখন ধারণা নেই, কারণ আমাদের সিস্টেম আরেক রকম, অনার্সের সিস্টেম আরেক রকম। তারপর কথা হচ্ছে এই যে তোমার অ্যাটেন্ডেন্সে 10 থাকে, আর হচ্ছে তোমার এই যে ক্লাস টেস্টেও 10 থাকে, বা অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের, সেটাও 10 থাকে, এই মিলে ওভারঅল 20, আর বাকিটা হচ্ছে গিয়া। আচ্ছা, আবার মৌখিক, তার মানে বলছো মৌখিক, সেটা হইতে পারে, এটা আমি পুরোপুরি ক্লিয়ার না, আপাতত যতটুকু মান বন্টন আমি এখানে দেখতে পাচ্ছি সেই হিসাবে বলা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বলছে মৌখিক, বল। ইনকোর্সটা কিভাবে হবে? আমাদের তো ইনকোর্সের ডেট দিয়ে দিয়েছে যে অক্টোবরের কত তারিখ যেন দিল, মানে ইনকোর্সের ডেট দিয়েছে, আমরা তো এখনো কিছুই করিনি। আচ্ছা বলি, ইনকোর্সের একটা বলি, ইনকোর্সে একটা সিলেবাস থাকে, ছোট্ট সিলেবাস, এই সিলেবাসটা পড়লেই মোটামুটি ইনকোর্সে পরীক্ষায় ভালো করা যায়, এটা নিয়ে টেনশন নাই। অক্টোবর হোক, নভেম্বর হোক, যেখানেই হোক, ছোট্ট সিলেবাস থাকবে, সের উপর ডিপেন্ড করে তোমাকে পরীক্ষাটা দিবে, এই আর কি। এটা প্যারা নাই, তুমি জাস্ট এই সিলেবাস মতো একটু বাসায় পড়বা আর প্র্যাকটিস করবা, হয়ে যাবে, এটা নিয়ে টেনশন। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাসে যেগুলো পড়াবে, যে টপিকগুলো দাগা দিবে, ওই কোর্স পরীক্ষা ওইখান থেকে হবে। এটা এত মানে ইয়া না যে পুরো ফুল বই থেকে না,
যতটুকু পড়াবে, যতটুকু বলবে, অতটুকু থেকে প্রশ্ন করবে। এই জন্য রেগুলার কলেজ যেতে হবে, ক্লাস করতে হবে আর কি, এটা ভালো করার জন্য। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ক্লাসে একটু আগে রাকিব জয়েন করছো, যাই হোক। তো তামান্না বলছো যে মৌখিক হবে, হ্যাঁ হতে পারে, সেটা আমার আই ডোন্ট নো বর্তমানে, দুঃখিত। তো এটা আমি আবার জেনে জানাবো না। হ্যাঁ, আপাতত এতটুকুই তোমাদের বললাম। এখন আমরা মূল আলোচনা যাব, যদিও ক্লাস এখনো শুরু করতে পারিনি, একটু অ্যানাউন্সমেন্ট দিলাম, একটু ধারণা দিলাম এই বিষয়গুলো। ক্লাস শুরু করবো এখন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কি এখানে? আর থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখন মূল আলোচনা শুরু করি, ক্লাস করবো আর কি। আমরা প্রশ্ন আছে কোনো? চলে যাচ্ছি তাহলে মেইন পড়া। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমরা মেইন পড়া চলে যাই। আমরা এখন যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনাদের সেই ছোট্টবেলার লেখাপড়া। এটা যদিও লেখাপড়া ছোট্টবেলার, কিন্তু প্যাটার্নটা কিন্তু আমাদের অনার্স লেভেলের মতোই হতে হবে। তো আমি একটু দেখাই আমাদের সিস্টেমটা কি। সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে আমি একটা বই রাখতেছি, এটা যেহেতু বইটা একটু উঁচা এই জন্য আর কি এটা দেখাইতে হবে আপনাদের। তো টপিকটার নাম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য বলি। হ্যাঁ, পদার্থের বৈশিষ্ট্য বলি। পদার্থের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আমাদের আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। এটা বই থেকেই আমরা দেখাচ্ছি, কারণ এটা নোট করার প্রয়োজন নাই বর্তমানে। এটা নোটের প্রয়োজন নেই, যেহেতু বইতে সুন্দর করে এটাই পয়েন্ট আকারে লেখা আছে। আমি জাস্ট বুঝা দিব তাইলেই হবে। হ্যাঁ, জাস্ট আপনি এটা বুঝে নেবেন। কোনো জায়গায় সমস্যা হলে তো আমি বলবোই, প্রবলেম নেই। দেখেন, পদার্থের বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা যতটুকু পয়েন্ট দেখতে পাবো অতটুকু পয়েন্টে আমরা লিখবো। আমি একটু দেখাচ্ছি, দেখেন। পদার্থের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে পয়েন্ট আকারে, শুধু মুখস্থর মতো না, পয়েন্ট আকারে মনে রাখতে হবে, তাহলে আমাদের ইজি হবে। আমি একটু দেখাই। প্রথম হচ্ছে স্থান দখল। যে কোনো পদার্থই স্থান দখল করে, পদার্থ মাত্রই কিছু স্থান দখল করে। আমার নখগুলো বড় হয়েছে, কারার সুযোগ পাইনি, দুঃখিত। আসলে এই নখের দিকে তাকায় একটা স্টুডেন্ট বলছে, স্যার আপনার নখগুলো বড় হয়েছে, কাটবেন। তার নাম খেয়াল নাই, বললাম না, কিন্তু আমার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা দেখলে তোমরাই বুঝবা যে আমি আসলে মানুষ নাকি অন্য কিছু। যাক, দেখো তো স্থান দখল তোমাকে লিখতে হবে, স্থান দখল এটাকে সাজানো আর কি নিয়ম। যে কোনো পদার্থ স্থান দখল করে, এটা আমরা জানি। 2 নাম্বার হচ্ছে ভর। এখন ভর নিয়ে কথা বলতে হবে। কোনো বস্তুর ভেতর পদার্থের যেই পরিমাণ সেটাকেই ভর বলে। একটা বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে সেটাকে আমরা ভর দ্বারা চিন্তা করি। আর ভর হচ্ছে বস্তুর মৌলিক বৈশিষ্ট্য, যার কারণেই মহাকর্ষ বলের সৃষ্টি হয়। এই ভরের জন্যই কি হয়, মহাকর্ষ যে বল সেটা সৃষ্টি হয়। আচ্ছা, মহাকর্ষ বলটা আসলে কি? আমরা জানি প্রত্যেকটা বস্তু একে অপরকে কী করে, বিকর্ষণ করে নাকি আকর্ষণ করে বলো তো? মনে আছে তোমাদের? ফিজিক্সে পড়ছিলা সেই, ভেরি গুড, চমৎকার। সেই বিখ্যাত সূত্র আমাদের নিউটনের, আকর্ষণ করে। এই যে আকর্ষণ, এটাই মহাকর্ষ। আর এটা কেন হয়? বস্তুর ভরের জন্য। যদি বস্তুর মধ্যে ভর না থাকতো, মহাকর্ষ বল সৃষ্টি হতো না। ক্লাসে বাকিরা বুঝতে পারছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারেন। রাকিব, তামান্না, নাহিদা, পুষ্পা, আলামিন, শুভেন্দু, কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, এবার নেক্সট, পরবর্তী 3 নাম্বার, পরিসর। পরিসরটা বুঝতে হবে। পদার্থের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বেধ আছে। বেধ মানে কি কেউ বলতে পারবেন? বেধ কথার অর্থ কি? বেধ, বেধ মানে কি? বেধ মানে হচ্ছে, বলো, জানো তোমরা অবশ্য, হয়তো ভুলে গেছো, চেষ্টা করো। বলো বলো। উচ্চতা। চমৎকার, ভেরি গুড, উচ্চতা। হ্যাঁ, উচ্চতা বা পুরুত্ব যেটাকে আমরা বলি, বেধ বা উচ্চতা। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে এটা কি থাকে? আয়তন থাকে বা আকৃতি থাকে বা পরিসর। পরিসর বা আকৃতি সেম, ভেরি গুড। 4 নাম্বার, জড়তা। এটা আমরা সবাই জানি, ফিজিক্সে পড়ছি অনেকবার, যে পদার্থ তার নিজস্ব একটা অবস্থা ঠিক রাখতে চায় বা বজায় রাখতে চায়। অর্থাৎ যে বস্তু গতিশীল সারা জীবন চায় গতিশীল থাকবে, আর যে বস্তু স্থির সে চাবে সারা জীবন স্থিরই থাকবে। এই যে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা অথবা স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে বস্তুর জড়তা। জড়তা, ওকে। তো এটা আমাদের পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, খেয়াল রাখবা। পরবর্তী 5 নাম্বার, স্থানান্তরশীল। আমরা জানি একটা বস্তুকে বল প্রয়োগ করলে বা চাপ প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তন ঘটে। তো মনে রাখবেন, প্রয়োজনীয় বল বা চাপ প্রয়োগে পদার্থের স্থান পরিবর্তন ঘটে। এটা আবার কীরকম বিষয়? যেমন দেখো, ফুটবল বা ক্রিকেট বল, আমরা যখন বল প্রয়োগ করি ছক্কা হয়ে যায়, আবার যখন ফুটবল লাথি মারি গোল হয়ে যায়। এই যে একটা বল আকাশে উড়ে গেল, গোল হয়ে গেল, তার মানে কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটলো। এটি হচ্ছে বিষয় স্থানান্তরশীল, অর্থাৎ
বস্তুর ওপর বা বলের উপর চাপ প্রয়োগ করলে বা বল প্রয়োগ করলে বস্তুর অবস্থা কি হয়, চেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, একটু আগে আমাদের জয়েন করছো নোভা, খুশি হলাম। তো পরবর্তী ক্লাসগুলোতেও থাকার চেষ্টা করো, হয়তো বা নেট সমস্যা বা একটু অন্য প্রবলেমের জন্য অনুপস্থিত মাঝে মধ্যে ক্লাসে থাকো, চেষ্টা করো নিয়মিত ক্লাস করতে। খুশি হলাম, সমস্যা নেই, তারপর আসো। থ্যাংক ইউ। ওকে, নেক্সট পরবর্তী অংশ 5 নাম্বার চলে গেল। এবার হচ্ছে 6 নাম্বার, বিভাজ্যতা। বিভাজ্যতা আসলে কি? ভাগ করা আর কি। পদার্থকে ক্রমান্বয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায়, তথাপি এর ধর্মেও কোনো পরিবর্তন হয় না। এই লাইনটা হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে, আমি বুঝা দিই। হ্যাঁ, আমরা জানি একটা পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। পদার্থকে ভাগ করলে পরমাণু পাওয়া যায়, অণু পাওয়া যায়, আরও অনেক কণা পাওয়া যায়। কিন্তু পদার্থকে ভাগ করলে তার ধর্ম কিন্তু আর পরিবর্তন হবে না, এটা মনে রাখবা। এই লাইনটা একটু খেয়াল রেখো যে পদার্থকে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, কিন্তু ভাগ করলে পদার্থের ধর্মের কোনো পরিবর্তন ঘটবে না। এটা আবার কেমন জিনিস? মনে করো যে তুমি এক টুকরো কি বলা যায় এটাকে কি বললে বুঝবা? মনে করো আম দিয়ে বুঝাই, আম। এক টুকরা আম তুমি কিন্তু অনেকগুলো টুকরা করতে পারো। এখন বলো, এই একটা আম তুমি যখন টুকরা করতেছো, সেই আমটা কি চেঞ্জ হয়ে কাঁঠাল বা লিচু হয়ে যেতে পারে কখনো? নাকি আম আমই থাকবে? আমার কথা কি বুঝতে পারছো? এক টুকরা মানে একটা আম, যে আম আমরা খাই আর কি, তো সেই আমটা আমরা কি করতেছি, কাটতে 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 অনেক ছোট করতেছি। এখন কথা হচ্ছে যেহেতু এর অবস্থার পরিবর্তন আমি করতেছি, মানে বড় ছিল ছোট করে ফেলছি আর কি। এখন এই যে কাটতেছি কাটতেছি অনেক ক্ষুদ্র অংশ করছি, এখন কি এর ধর্ম চেঞ্জ হয়ে যাবে? আমের যেই একটা বৈশিষ্ট্য ছিল, আমের মজা, আমের রস, আমের সুস্বাদু, এটা কি জাম হয়ে যাবে, কাঁঠাল হয়ে যাবে, লিচু হয়ে যাবে? এরকম কি হওয়া সম্ভব? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, আমি থাকবে। তো সেই জিনিসটা এখানে বলতেছে যে পদার্থকে আমরা অনেক ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি, কিন্তু এর ধর্মের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না, যদি না বাহ্যিক কোনো কাজ না করে এখানে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছো 6 নাম্বার লাইনটা, যে ধর্মের কোনো পরিবর্তন ঘটবে না। 7 নাম্বার, সীমা। প্রত্যেকটা পদার্থের নিজস্ব সীমা আছে, আমরা জানি। সীমা আর পরিসরের কারণেই প্রতিটি বস্তুরও নির্দিষ্ট একটি আয়তন বিদ্যমান। ব্যাস, এইখানে আমাদের 7টা পয়েন্টের কথা বলছে। এখান থেকে যে কোনো 5টা আমরা প্রয়োজনে, পারলে 7টাই, না পারলে 5টা, যে কোনো 5টা ভালো করে নিজের মতো করে সাজিয়ে লিখবো। অবশ্যই লেখার স্টাইলটা হতে হবে পয়েন্ট আকারে, আর অবশ্যই পয়েন্টের নাম দিয়ে লিখতে হবে। আমাদের লেখাপড়া কিন্তু 9-10-এর মতো, ইন্টারের মতো হলে হবে না। অনার্সে যেহেতু উঠছে, আমাদের লেখাপড়া স্মার্ট হতে হবে। তো পদার্থের বৈশিষ্ট্য বললে ওই যে বাংলা কথায় পদার্থ বৈশিষ্ট্য লেখা হলো এইটা সেটা, এটা শেষে শেষ, ব্যাখ্যা দিয়ে ফেলেছে, পুরা রচনা করে ফেলেছে, না, এটা হবে না। তোমাকে মনে রাখতে হবে অনার্স লেভেলে লেখাপড়া একটু ইউনিক, খাতার উপস্থাপনা হতে হবে ইউনিক, নাম্বার যদি ইউনিকভাবে পেতে চাই বা ফুল পেতে চাই, এই জন্য এই ক্যাটাগরি তোমাকে লিখতে হবে। এই হচ্ছে লেখা সিস্টেম। যে কোনো বৈশিষ্ট্য লেখার জন্য অবশ্যই পয়েন্ট লিখবা এবং পয়েন্টের নাম লিখতে হবে প্রথমে, দেন ব্যাখ্যা দিতে হবে, তাহলে তুমি ফুল মার্ক পাবা। যদি সংক্ষিপ্ত আসে, সংক্ষিপ্ত যদি এটা আসে না, যদি মোটামুটি আমার 4 নম্বর প্রশ্ন যদি আসে, তাহলে আমাকে লিখতে হবে আর কি। এই হচ্ছে মূল কথা। সবাই কি সিস্টেম বুঝছো, লেখার সিস্টেম বুঝতে পারছো, আর যে বিবরণগুলো দিলাম সেগুলো বুঝতে পারছো, বা কারো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। তো এটা কমপ্লিট। তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা এরপরে যেখানে যাব সেটা হচ্ছে, আমরা যে তোমাদেরকে পড়াইছিলাম এই অংশটার দিকে একটু দেখো। প্রথম অংশে যখন আমরা পড়াইছিলাম ভৌত গঠনে, আমরা আলোচনা করছিলাম 3টা অংশ, গ্যাসীয়, তরল, আর হচ্ছে কি কঠিন। কঠিন তরল গ্যাস পড়াইছিলাম, এটা তো মুখস্থ করাইছিলাম। চলো আমরা একটু এই জায়গা থেকে একটু আলোচনা করি, কীভাবে আমরা একটু উত্তরগুলো করবো। হ্যাঁ, এটা একটু পড়ে নিবা, আমি তোমাদের বাসার কাজ দিব, এটা একটু লিখবা, লিখে দেখাবা, এটা আমি পরে দিয়ে দিব আবার। এখন চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকে আরেকটা স্পেশাল অংশ, যেটা হচ্ছে পদার্থের যে গঠন সংক্রান্ত অংশ, সেই অংশের মধ্যে ভৌত গঠনের মধ্যে যে 3টা পার্ট আমরা দেখতে পাচ্ছি, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। হ্যাঁ, প্রথমত আমরা সবাই কিন্তু চিত্রের দিকে নজর দিলে ইজিলি বুঝতে পারবো, এটা আমরা সবাই সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি যে কঠিন, তরল, গ্যাস। তো তোমরা দেখতে পাচ্ছ যে কঠিন পদার্থের মধ্যে কিছু কথা বলছে, তো এগুলো আমি নোট করিনি, কারণ কি এগুলো আমরা জানি, এগুলো আর বলতে হবে না, তাই নোট করার প্রয়োজন নাই, আপাতত এইখান দিয়েই বোঝা দিচ্ছি।
আর নোট যতটুকু করছি অতটুকু আমি দেখাবো না, পরবর্তীতে সমস্যা না, আপাতত জাস্ট যতটুকু বুঝলেই হইলে অতটুকুই বুঝা দিই, মনোযোগ দিলেই হবে। তো আমরা জানি যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, কণাগুলো শক্তভাবে প্যাক করে থাকা। প্যাক মানে হচ্ছে আবদ্ধ করা। যেমন এই যে কঠিন পদার্থ যদি এটা হয়, এই গোল গোল হচ্ছে কণা, এগুলো একটার মধ্যে একটা কি প্যাক করে বা লেগে আছে, এবং স্থির অবস্থায় কম্পিত হয়। স্থির অবস্থায় মানে যখন এটা থেমে থাকে তখন এটা আস্তে আস্তে কি হয়, মানে কাঁপতে থাকে। তোমরা জানো যে পদার্থ কিন্তু কখনো স্থির থাকে না। পদার্থের মধ্যে কি থাকে, অণু পরমাণু। এই অণু পরমাণুর মধ্যে আবার কি থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন ইলেকট্রন কি কখনো স্থির থাকে বলো তো? জীবনে ইলেকট্রন স্থির থাকে? প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কি স্থির থাকে কখনো? কথা বলতে হবে প্লিজ। না ভাইয়া। তো ইলেকট্রন যেহেতু স্থির থাকে না, পৃথিবীর কোনো পদার্থ স্থির থাকে না, কম্পিত হয়। এটা গতিশীল থাকলেও কম্পিত হয়, স্থির থাকলেও কম্পিত। এটাই বলছে স্থির অবস্থায় কম্পিত হয়। সব পদার্থই, তরল বলো, গ্যাস বলো, কঠিন বলো, কম্পিত হবে, কাঁপবে। কঠিন পদার্থগুলো অনমনীয় এবং সহজেই সংকোচনযোগ্য নয়। সংকোচনযোগ্য মানে কি, এটাকে তোমাকে মানে যে আয়তন পরিবর্তন যে করবা, মানে সংকুচিত করবা, প্রেশারাইজ করবা, এটা সহজে পারা যাবে না। এটার কি একটা বাধা আছে। এর উদাহরণ নিচে দেওয়া হলো বরফ। এই যে বরফ আমরা জানি সবাই। এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে চিত্র দেখতে পাচ্ছ, কঠিনের কণাগুলো আবদ্ধ, তরলগুলো একটু ফাঁকা ফাঁকা, গ্যাসগুলো আরও ফাঁকা ফাঁকা। এটা আমরা জানি, এটা নিয়ে ব্যাখ্যা দিচ্ছি না। এবার যাচ্ছি পরবর্তী অংশ। তরল পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে কি বলতেছে, তরল পদার্থের একটি নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, আমরা জানি। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকৃতি ধারণ করে, এটা আমরা জানি। কণাগুলো একে অপরের কাছাকাছি থাকলেও একে অপরের পাশ দিয়ে যেতে পারে। মানে এই কণা এই কণার পাশ দিয়ে ঘুরে যেতে পারে, এই কণার পাশ দিয়ে ঘুরে যেতে পারে, মানে ঘোরাঘুরি করতে পারে। মূলত হচ্ছে এই কথাই বলছে, পাশ দিয়ে যাওয়া মানে ঘোরাঘুরি করা। আর এগুলো সহজেই সংকুচিত হয় না, মানে কি কাছাকাছি অবস্থান করতে চায় না বা প্রেশারাইজ করলেও থাকতে চায় না। এগুলো মূলত প্রবাহিত হতে চায়। প্রবাহিত মানে হচ্ছে একটু চলাচল করতে চায়। কণাগুলো স্থির বলতে কি মানে আবদ্ধ থাকতে চায় না, একটু স্বাধীনভাবে ঘুরতে চায়। এটা হচ্ছে সেই বিষয়টা। আর এটা হচ্ছে কি, উদাহরণ হচ্ছে পানি, তরল পদার্থ বা তরল পানি যেটা। বুঝতে পারছো ব্যাখ্যাটা? আমাকে জানাও। সময় যদিও কম, আমি আর লিঙ্ক দিব না এই ক্লাসে, এই লিঙ্কটাই শেষ হয়ে যাবে যতটুকু লিঙ্ক আছে। বুঝতে পারছো? এটি মোটামুটি বুঝছে, কোনো সমস্যা নাই। আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। গ্যাসীয় অংশ। গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, আমরা জানি। এরা পাত্রটি পূর্ণ করার জন্য প্রসারিত হয়। কণাগুলো অনেক দূরে অবস্থিত এবং এলোমেলোভাবে অবাধে চলাচল করে। এগুলো অত্যন্ত সংকোচনযোগ্য। এর মানে হচ্ছে এই গ্যাসকে তুমি সংকুচিত করতে পারবা, প্রেশারাইজ করতে পারবা। গ্যাসকে প্রেশার করলে কি হবে জানো? গ্যাস আস্তে আস্তে প্রেশার পেতে 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 তরলে রূপান্তরিত হয়ে যাবে, একসময় কঠিনে রূপান্তরিত হয়ে যাবে। মনে রাখবা, গ্যাসকে প্রেশারাইজ করা যায়। আমরা যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি না, সিলিন্ডার বা স্প্রে, বডি স্প্রে বা এই স্প্রে সেই স্প্রে দিই, এগুলো কিন্তু আসলে গ্যাস, এগুলো পানি না। তাহলে পানির মতো লাগে কেন জানো? এগুলোকে প্রচণ্ড প্রেশারাইজ করে তরলে রূপান্তর করা হয়। এটা হচ্ছে সেটা যে সংকোচনযোগ্য, অত্যন্ত সংকোচনযোগ্য। সিলিন্ডার গ্যাসের মধ্যে যে 13 কেজি 14 কেজি থাকে, গ্যাস থাকে, এটা কিন্তু গ্যাস, পানি না। বুঝছো? আমরা কিন্তু মনে করি এগুলো পানি, আসলে পানি না, এগুলো গ্যাস। এই গ্যাসগুলো আস্তে আস্তে যখন চাপমুক্ত হয় আকাশে উড়ে বেড়ায়, কিন্তু এগুলো কখনো পানি হিসাবে থাকে না। এগুলো মানে পানি হয় না, কিন্তু প্রেশারাইজ কারণে তার পানি রূপান্তরিত হয়ে যায়। যদি কথাটি একটু হয়তো বা অন্যরকম বলছি, দুঃখিত। এটা আসলে গ্যাসি অবস্থায় থাকে, কিন্তু প্রেশারের কারণে তার অবস্থা চেঞ্জে তরলে রূপান্তরিত হয়ে বাধ্য হয়। এটাই বলছে যে সংকোচনযোগ্য। গ্যাস একটি উদাহরণ। এর সংকোচনের যেই বিষয়টা সেটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পের মধ্যে কি থাকে? পানি কণা থাকে। এই হচ্ছে ব্যাপারটা। সবাই কি ব্যাপারটা বুঝছো? সংকোচন যোগ্যতা বলতে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার? খুবই সংকোচন, গ্যাসকেই খুবই তুমি সংকোচন করতে পারো, প্রেশারাইজ করতে পারো, তার গ্যাসীয় অবস্থা থেকে একবার তরল অবস্থায় রূপান্তর করতে পারো, একসময় এটা কঠিনে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। তারপর কিছু আমাদের মেসেজ এখানে বলছে, লিঙ্ক চলে গেলে ক্লাস শেষ হবে আজকে। হ্যাঁ, মেসেজ এখানে অনেক কিছু বলছে, সেগুলো আমি দেখাই, জাস্ট একটু দেখে নাও, একটু জাস্ট যদি আমাদের কর্মের জন্য লাগে। 4 নম্বর অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা। এটি আয়নযুক্ত গ্যাস বা উচ্চ চাপে ঘটে।
তারা স্টার। আর গ্যাসীয় অবস্থা গুণিত হলে এর তাপমাত্রা এত থেকে এত ডিগ্রি সেলসিয়াস হয় এবং আনিত হয়, এবং সঞ্চরণশীল অবস্থায় সমপরিমাণ চার্জ ক্যাটায়ন অ্যানায়ন পজিটিভ তড়িৎ ঋণাত্মক গ্রুপে পাওয়া যায়। পদার্থের সামগ্রিক তড়িৎ নিরপেক্ষ সঞ্চরণ চার্জযুক্ত কণাকে গ্যাসীয় অবস্থাকে প্লাজমা বলে। যাক, এখানে অনেক কিছু কথাই বলছে, আমি এটা নিয়ে আলোচনা করলাম না। বর্তমানে ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।